আচ্ছা, তাহলে যেখানে শুরু করেছিলাম সেখান থেকেই, যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করি। মোটামুটি বলাই হয়ে গেছিল আমার, যে তাহলে তুমি ধরো এটা তোমার প্রোটিন আছে, এবারে এই প্রোটিনটাকে তুমি ডয়টোরিয়েটেড ওয়াটারে দিয়ে দিয়েছো, ঠিক আছে, সে দিস ইজ ইওর ডয়টোরিয়েটেড ওয়াটার। এবার তাহলে কি হচ্ছে, ডয়টোরিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ হচ্ছে, এখানে জল আছে, জল মানে হেভি ওয়াটার আছে D2O, আর প্রোটিনে আছে হাইড্রোজেন, এখানে আছে ডয়টোরিয়াম, এখানে আছে হাইড্রোজেন। তো ডয়টোরিয়াম আর হাইড্রোজেনের এক্সচেঞ্জ হবে, হওয়ার পরে কি হবে, প্রোটিনের ম্যাক্সিমাম জায়গাতে ডয়টোরিয়াম ঢুকে যাবে। এটা সাফিসিয়েন্টলি লং টাইম লিখে দিলে প্রোটিনের ম্যাক্সিমাম জায়গাতে ডয়টোরিয়াম ঢুকে যাবে। এইবারে তুমি পুরো প্রোটিনে এনএমআর নাও, ঠিক আছে। তাহলে যে অংশে ডয়টোরিয়াম ঢুকেছে সেখান থেকে তুমি এনএমআর পাবে না। কেন পাবে না? কারণ ডয়টোরিয়ামের এনএমআর হয় না। ডয়টোরিয়াম আমরা পড়েছি 1H1 এর স্পিন কোয়ান্টাম নাম্বার আছে, তাই এর ম্যাগনেটিক মোমেন্ট পসিবল, কিন্তু 1H2 মানে ডয়টোরিয়াম, তার স্পিন কোয়ান্টাম নাম্বার নেই, তার ম্যাগনেটিক মোমেন্টও নেই, ফলে তার এনএমআর সিগন্যালও জেনারেট হয় না, ঠিক আছে। কাজেই এই যে অংশ, এবার তুমি যে কন্ট্রোল প্রোটিন, ধরো এটা তোমার কন্ট্রোল প্রোটিন, মানে যেটার মধ্যে ডয়টোরিয়াম ঢোকেনি, সমস্ত হাইড্রোজেনই আছে, ঠিক আছে, এটা তোমার কন্ট্রোল প্রোটিন। হ্যাঁ, এটা তোমার কন্ট্রোল। এই কন্ট্রোলটার তুমি এনএমআর নিয়েছো আগে, এই কন্ট্রোলটা তোমাকে আগে এনএমআর নিয়ে রাখতে হবে, আর তারপরে ডয়টোরিয়াম এক্সচেঞ্জ করার পরে তুমি আবার এনএমআর নিলে, তাহলে এই এনএমআরটা থেকে এই অংশে এনএমআর পাবো, এই অংশের এনএমআর পাবো না, এইটার এনএমআর পাবো, এটা এনএমআর আমি পাবো না। তাহলে এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কোন অংশগুলোতে আমি, কোন ডোমেন গুলোতে, কোন অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে, কোন ডোমেন গুলো থেকে, কোন কার্বন গুলো বা কোন হেটেরোঅ্যাটম গুলো থেকে আমি এনএমআর পাচ্ছি না, আমি বুঝে যাবো। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড বা সেই যে লুপস বা সেই যে টার্নস বা সেই যে ডোমেনস আমি বুঝে যাবো, সেইগুলো সলভেন্ট অ্যাক্সেসিবল ডোমেন, বা সেইগুলো হচ্ছে সাসা, সেইগুলো হচ্ছে সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া। বোঝা গেল? যে অংশ থেকে আমি পাবো না, সেই অংশ এনএমআর পাবো না আফটার ডয়টোরিয়াম এক্সচেঞ্জ, দ্যাট মিনস ডয়টোরিয়াম গুলো ওখানেই ঢুকেছে, তার মানে সেটা হচ্ছে আমার সেই অ্যামাইনো অ্যাসিড বা সেই ডোমেন বা সেই লুপ গুলো হচ্ছে আমার সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়ার মধ্যে পড়ছে। এইভাবে সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া বার করা, এটা একটা গুরুত্বপূর্ণ। এই একইভাবে তুমি হাইড্রোজেন বন্ডও সলভ করতে পারো, সেম থিং। অর্থাৎ যে হাইড্রোজেন বন্ডগুলো তুমি, যে ডোমেনের হাইড্রোজেন বন্ড তোমার সলভেন্টের কাছাকাছি, হ্যাঁ, সেই হাইড্রোজেন বন্ডগুলো ডয়টোরিয়াম খাবে, এবং সেই হাইড্রোজেন বন্ডগুলোকে, হাইড্রোজেনের জায়গায় তোমার ডয়টোরিয়াম ঢুকে যাবে, তাহলে সেই হাইড্রোজেন বন্ড থেকেও তুমি এনএমআর পাবে না। কিন্তু এই কন্ট্রোল প্রোটিনে তুমি সব হাইড্রোজেন বন্ড থেকেই তুমি এনএমআর পাচ্ছ। তাহলে এবার দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করি, তাহলে কোথায় এনএমআর পাচ্ছি না আর কোথায় এনএমআর পাচ্ছি, এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বুঝে যাবো যে ওই অংশগুলোতে হাইড্রোজেন বন্ড ফর্মেশন নিশ্চয়ই হয়েছিল। সেই কারণে হাইড্রোজেন, কেন বন্ড ফর্মেশন হয়েছিল, তার কারণ হচ্ছে সেইখানে ডয়টোরিয়াম ঢুকেছে। ডয়টোরিয়াম তো এমনি এমনি ঢুকবে না, হাইড্রোজেন পেলে তবেই ঢুকবে, হাইড্রোজেন না পেলে তো কার্বন বা নাইট্রোজেনকে সরিয়ে ঢুকতে পারবে না। তো নিশ্চয়ই সেখানে পোলার হাইড্রোজেন বা কিছু চার্জ হাইড্রোজেন এরকম কিছু ছিল যারা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে সক্ষম, ঠিক আছে। তো সেই জন্যই সেখানে ডয়টোরিয়াম ঢুকতে পেরেছে এবং এনএমআর কে ডিস্টার্ব করতে পেরেছে। তো এইভাবে তোমার ডয়টোরিয়াম এক্সচেঞ্জ দিয়ে হাইড্রোজেন বন্ডকেও সলভ করা যায়। তবে মেইনলি যেটা করে সেটা হচ্ছে সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া বার করে, কারণ যে ডোমেনটা তুমি ড্রাগ দিয়ে টার্গেট করবে বা যে ডোমেনটা তুমি যে কোনো ভাবে ইঞ্জিনিয়ার করবে, কোন ডোমেনটা তোমার ফাংশনাল সেটা তো বার করতে হবে। এইগুলো তুমি যখন ডিকোড করবে কোনো একটা রিসেপ্টরের কোন ডোমেনটা মোস্টলি ফাংশনাল, এগুলো তুমি যখন ডিকেট করবে তখনই তোমাকে সলভেন্ট অ্যাক্সেসিবল পোর্শনটাকে আগে তোমাকে নোটিফাই করতে হবে। সেইটা করার জন্য ডয়টোরিয়াম এক্সচেঞ্জ টেকনিক, ইটস আ ভেরি হ্যান্ডি টেকনিক। ওকে, তো these are the important techniques useful for decoding the information of proteins through NMR, ঠিক আছে। এইগুলো জানতে হবে মোটামুটি, আমি রাফলি বেসিক্স। এবারে আমি গতকালই লেকচার শুরুর সময় বলেছিলাম যে এটা একটা ভাস্ট সায়েন্স, একটা প্রোটিন প্রচন্ড কমপ্লিকেটেড সিস্টেম, ছোট প্রোটিন থেকে বড় প্রোটিন, একটা প্রোটিনের মধ্যে মনোমার থেকে শুরু করে ডাইমার, ট্রাইমার, টেট্রামার,
সমস্ত কিছুই থাকতে পারে। তার মধ্যে শুধু নাইট্রোজেন হেটেরোঅ্যাটম থাকবে তাই নয়, সালফার এগুলোও থাকতে পারে। প্রোটিনের মধ্যে যদি সিস্টিন টাইপের বা মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে ডেফিনেটলি সালফার থাকবে। ফসফরাস থাকতে পারে, ফসফোরাইলেটেড প্রোটিন যদি হয় তাহলে ফসফরাস থাকতে পারে। ঠিক আছে, তো এরকম ভ্যারিয়েবল হেটেরোঅ্যাটম থাকতে পারে। যদি থাকে তাহলে সিস্টেম আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এইগুলোকে সলভ করা পার্ট বাই পার্ট ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং জব, এবং এটা হাইলি এক্সপার্টাইজের দরকার পড়ে। না হলে একটা সময় ডিকোড করতে গিয়ে আমরা রোড ম্যাপটাই গুলিয়ে ফেলি। ঠিক আছে, উই লুজ দ্য রোড ম্যাপ। তবুও ওই কমপ্লিকেসি আর বিভিন্ন ফাইন টিউনিং সেগুলো শেখার আগে আমাদের বেসিক্সটা জানতে হবে যে কিভাবে একটা কমপ্লিকেটেড প্রোটিন স্ট্রাকচার কিভাবে এনএমআর দিয়ে ডিকোড, বেসিক্স কি অ্যাপ্রোচ করতে হয় একটা কমপ্লিকেটেড প্রোটিন স্ট্রাকচারকে ডিকোড করা, স্ট্রাকচারাল ইনফরমেশন ডিকোড করার জন্য। এই যে আমরা প্রোটিন ডেটা ব্যাংকে এত এনএমআর স্ট্রাকচার, এই এত প্রোটিন স্ট্রাকচার পাই, দুটো ভাবেই আসে। একটা ক্রিস্টালোগ্রাফি, যেটা আমি ছোট করে বলে দিচ্ছি, আরেকটা হচ্ছে এনএমআর। তাহলে এনএমআর যদি না শিখতো লোকে, না বুঝতে পারতো, তাহলে কিন্তু প্রোটিনের স্ট্রাকচার ব্যাপারটাই অনেকাংশে নষ্ট হয়ে যেত। যদি এক্সআরডি দিয়েও করা যায়, বাট এনএমআর দিয়েও প্রচুর করা হয়েছে, সেগুলো নষ্ট হয়ে যেত। এবং তাহলে কি হতো, আমরা যদি প্রোটিনের ইনফরমেশনটাই না পাবো, তাহলে আমাদের ড্রাগ টার্গেটিং বা লিগ্যান্ড টার্গেটিং বা প্রোটিনের কোন অংশটা ম্যালফাংশন করলে কোন বায়োকেমিক্যাল পাথওয়েটা ইন্টারাপ্ট হবে, সেই ইনফরমেশন গুলো আমি কিছুতেই ডিকোড করতে পারতাম না। তো এইগুলো হচ্ছে বেসিক অ্যাপ্রোচ। ফাইন, এবার দু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এনএমআর সব প্রোটিনের করা যায়, মানে এনএমআর যে কোনো একটা প্রোটিন নিলেই তার এনএমআর হয় না। কেন এনএমআর হয় না? কারণ একটা প্রোটিন নিলে আগে সেই প্রোটিনটাকে পিউরিফাই করতে হয়। ঠিক আছে, দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে প্রোটিনটা প্রথমে দেখতে হয় প্রোটিনটা প্রপার ফোল্ডেড আছে কিনা। কি দেখতে হয়? প্রোটিনটা প্রপার ফোল্ডেড আছে কিনা, এটা দেখতে হয় ফার্স্ট কাজ। ইন আনফোল্ডেড বা ম্যালফোল্ডেড প্রোটিনের, মানে যে প্রোটিনটা ফোল্ডেড, আমি সরি, এটা ফোল্ডার না, ফোল্ডেড আছে কিনা। আনফোল্ডেড বা ম্যালফোল্ডেড, পুয়ারলি ফোল্ডেড প্রোটিনে এনএমআর হয় না, কারণ সেক্ষেত্রে ইন্টারাকশন খুব জার্গনিক, মানে খুব হ্যাপাজার্ড ইরাটিক ইন্টারাকশন আসে। সেজন্য প্রথমে দেখতে হয় প্রপারলি প্রোটিনটা ফোল্ড আছে কিনা। প্রোটিনটা প্রপারলি ফোল্ড আছে কিনা কি করে বোঝা যায়? 1D এনএমআর থেকে বোঝা যায়। 1D এনএমআর থেকে বোঝা যায় যে প্রোটিনটা প্রপারলি ফোল্ড আছে কিনা। যদি তোমার প্রপারলি ফোল্ডেড প্রোটিন হয়, তাহলে 1D এনএমআর এ যে পিক গুলো আসবে সেগুলো প্রচন্ড রিজলভ পিক হবে। রিজলভ বোঝো তো? রিজলভ মানে হচ্ছে ছোট 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 প্রচুর পিক থাকবে, মানে তুমি বুঝতেই পারবে যে ওখানে অনেক ডোমেন, মাইক্রো ডোমেনের এনএমআর ওখানে আসছে। ওখানে ডোমেন, মাইক্রো ডোমেন, ন্যানো ডোমেনের ইন্টারাকশন এত ক্লোজলি রিলেটেড কিন্তু স্প্লিটেড পিকস, যে বোঝাই যাবে যে ওটা ছোট ছোট প্রচুর ইন্টারাকশন ওখানে আমি ধরতে পারছি। কিন্তু যদি আনফোল্ডেড প্রোটিন হয়, তাহলে এত রকম ছোট ছোট পিকস আমি ধরতে পারবো না। ঠিক আছে, এরকম একটু ব্রড পিক আসে আনফোল্ডেড প্রোটিনের, একটু কিছু কিছু স্প্লিটেড আসবে, কিন্তু বেশ কিছু এরকম ব্রড পিক টাইপের আসে। যখন এরকম ব্রড পিক টাইপের আসবে, তুমি বুঝে যাবে ওই প্রোটিনটার মধ্যে ফোল্ডিং এর কিছু গন্ডগোল আছে, সেই প্রোটিনে এনএমআর নেওয়া যাবে না। তাহলে আমাকে আবার নতুন করে প্রোটিন কালেক্ট করতে হবে প্রপার টেকনিকে, যাতে ফোল্ডেড প্রোটিন আমরা পাই। এটা প্রোটিন পিউরিফিকেশনের টেকনিক আছে, খুব ধীরে সুস্থে শান্তভাবে করতে হয়, টাইম নিয়ে করতে হয়, যাতে প্রপারলি ফোল্ডেড প্রোটিন আমরা পাই। এটা ফার্স্ট দেখতে হয়। সেকেন্ড দেখতে হয় প্রোটিনের পিউরিটি, অর্থাৎ প্রোটিন তোমার পিউরিফাই করার পরে যদি সাফিসিয়েন্ট পিউরিটি না থাকে, হ্যাঁ, মানে তুই পিউরিফাই করলে কিন্তু সেই কম্পাউন্ডের মতো, আমরা যখন কম্পাউন্ড পিউরিফাই করি আমরা একটা কম্পাউন্ড পাচ্ছি, তার সঙ্গে আরো দুটো বাই প্রোডাক্টসও পাচ্ছি, সেই রকম পিউরিটি হলে কিন্তু প্রোটিনের এনএমআর করা যাবে না। প্রোটিনের এনএমআর মানে যখন আমি এসডিএস পেজ করব, এসডিএস পেজ হচ্ছে প্রোটিন জেল, যেটা তোমরা আগের সময় পড়েছো। এসডিএস পেজ করব যেখানে প্রোটিনের ব্যান্ড পাওয়া যায়, সেখানে পিওর প্রোটিন যদি হয় একটাই ব্যান্ড দেবে, কারণ তার সঙ্গে অন্য কোনো প্রোটিন নেই। এসডিএস পেজে যেন একটা সিঙ্গেল ব্যান্ডেড প্রোটিন হয়। এসডিএস পেজে যদি মাল্টিপল ব্যান্ডেড প্রোটিন আসে, সেটা এনএমআর করা যাবে না, কারণ তার মধ্যে ইম্পিউরিটি আছে। ইট শুড বি আ সিঙ্গেল ব্যান্ডেড প্রোটিন। ঠিক আছে, তাই কোয়ালিটি কন্ট্রোল আগে করে নিতে হয় 1D এনএমআর দিয়ে আর এসডিএস পেজ দিয়ে। ঠিক আছে, এরপরে যেটা করতে হয় 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে
আইসোটোপ লেভেলিং। আইসোটোপ লেভেলিং, আইসোটোপ লেভেলিং মানেটা কি? আমরা এনএমআর এর এত চচ্চড়ি মানে এত রকম কাহিনী থেকে যে করেছি, তার ফান্ডামেন্টাল একটাই, যে তার মধ্যে এনএমআর সিগন্যাল পাওয়ার জন্য আইদার 1H1 না হলে C13, 6C13 অথবা N7N15 এই ধরনের আইসোটোপ না থাকলে এনএমআর তুমি পাবে না। কারণ এইগুলোর মধ্যেই স্পিন কোয়ান্টাম নাম্বার আসে, আমরা এনএমআর এ পড়েছি এই ধরনের নিউক্লিয়াই তোমার রেজোনেন্স করে আন্ডার ম্যাগনেটিক ফিল্ড। এইবারে একটা প্রোটিনে প্রচুর হাইড্রোজেন থাকে, এবং প্রচুর হাইড্রোজেন মানে পুরোই হাইড্রোজেন, এবং ম্যাক্সিমাম হাইড্রোজেনই হচ্ছে এই 1H1। আমরা জানি ডয়টোরিয়াম বা ট্রিটিয়াম অত্যন্ত অল্প থাকে, 99% এটাই থাকে। তাই হাইড্রোজেনে এনএমআর পেতে কোনো সমস্যা নেই, আমি কালকেও বলেছি। কিন্তু C13 বা N15 অত থাকে না, বিশেষ করে C13 তো খুবই কম থাকে, N15ও প্রচুর কম থাকে। কাজেই তুমি এগুলোর যখন তুমি এনএমআর করবে, হতে পারে হয়তো এত কম রয়েছে C13 বা N15, তুমি প্রপারলি সিগন্যাল জেনারেট করতে পারছো না। তো সেই রিস্কটা কোনো প্রোটিন সায়েন্টিস্ট নেয় না। সে কি করে, সে আইসোটোপ দিয়ে প্রোটিনটাকে নিজের মতন করে লেবেল করে নেয়। তার মানে হচ্ছে সে প্রোটিনটাকে একবার C13 ওলা সলিউশনে চুবিয়ে রাখে, তাতে C13 গুলো আস্তে আস্তে প্রোটিনে কার্বনের সঙ্গে সঙ্গে C12 কে এক্সচেঞ্জ করে ঢুকে যায়। ঠিক আছে, যেরকম ধরো তুমি গ্লুকোজ সলিউশনে একটা প্রোটিনকে চুবিয়ে রাখলে, একটা গ্লুকোজ সলিউশনে জলে তো আর কার্বন নেই, শুধু জলে চুবিয়ে রাখলে হবে না, জলের মধ্যে কোনো কার্বন সোর্স দিতে হবে, তুমি গ্লুকোজে চুবিয়ে রাখলে গ্লুকোজ সলিউশনে, যে গ্লুকোজের মধ্যে তুমি C13 প্রচুর C13 তুমি রেখেছো, যে গ্লুকোজের মধ্যে তুমি প্রচুর C13 রেখেছো, বা যে গ্লুকোজকে তুমি সিনথেসিস করেছো, কোন একটা কার্বোহাইড্রেট, যে কোনো কার্বোহাইড্রেট তুমি সিনথেসিস করেছো উইথ C13 আইসোটোপ, নট C12 আইসোটোপ, তাহলে সেই গ্লুকোজের মধ্যে C13 প্রচুর চলে এসছে। এবারে এই সলিউশনে যদি আমি প্রোটিনটাকে চুবিয়ে রাখি, আস্তে 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 প্রোটিনের কার্বনের যে C12 তার জায়গায় C13 ঢুকতে থাকবে, বলে একটা টাইম পরে প্রোটিন C13 এনরিচ হয়ে যাবে। ঠিক সিমিলারলি ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা যদি আমি প্রোটিনটাকে চুবিয়ে রাখি, যে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি সিনথেসিস করেছি N15 আইসোটোপ দিয়ে, নট N14, যে আমি সিনথেসাইজ করেছি N15 আইসোটোপ দিয়ে, সেইটা যদি আমি চুবিয়ে রাখি, তাহলে এখান থেকে যে N15 ওটা প্রোটিনে ঢুকতে থাকবে। ঠিক আছে, তারপরে প্রোটিন প্রথমে C13 এনরিচ হয়ে গেল, তারপরে N15 এনরিচ হয়ে গেল, এই 1H1 তো অলরেডি 99% বা তার বেশি রয়েছে। এইবার যদি আমি এর প্রোটন, এবার যদি আমি এনএমআর নিই, আমি যে কোনো রকম এনএমআর নিতে পারবো, C13 নিতে পারবো, N15 নিতে পারবো, 2D এনএমআর নিতে পারবো, 3D এনএমআর নিতে পারবো, HNC এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে, হেটেরোনিউক্লিয়ার ডিকাপলিং করতে পারবো, যে কোনো রকম কিছু করতে পারি। ঠিক আছে, তো এইটাকে বলা হয় আইসোটোপ লেবেলিং। ইউজুয়ালি most of the major group of scientists prefer this isotope labeling to have very good signal from your protein, good NMR signal from your protein. ঠিক আছে, আইসোটোপ লেবেলিং করা হয়। আইসোটোপ লেবেলিং করার পরে এইবারে প্রোটিন সমস্ত রেডি হয়ে গেল, এইবারে পুরো প্রোটিন যেটা যেটা তোমার প্রোটিনটা রেডি হয়ে গেছে, ফোল্ডেড, প্রপারলি ফোল্ডেড প্রোটিন, পিওর প্রোটিন, হাইলি এনএমআর আইসোটোপ এনরিচ প্রোটিন, এটাকে এবারে এই প্রোটিনটা ধরো এরকম হলো, এইখানে এটাকে বাফারে চুবিয়ে দিলে, যে বাফারে প্রোটিনটা স্টেবল, যে বাফারে প্রোটিনটা স্টেবল, কারণ বাফারে না করলে প্রোটিন ডিন্যাচার করে যাবে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন হয়ে যাবে, যে বাফারে প্রোটিনটা স্টেবল তাতে তুমি প্রোটিনটাকে চুবিয়ে দিলে, দিয়ে এরকম এনএমআর টিউব আছে, এরকম এনএমআর টিউব, ছোট এনএমআর টিউব মানে হচ্ছে স্মল স্কেল টেস্ট টিউব, ছোট ছোট টেস্ট টিউব যদি কল্পনা করো, হাইটও ছোট, ডায়ামিটারও ছোট, যার উপরটা সিল করে দেওয়া যায়, সেটাকে বলে হচ্ছে, সেগুলো এনএমআর টিউব, তার মধ্যে প্রোটিনটাকে নিয়ে নিতে হয়। ঠিক আছে, প্রোটিনটাকে নিয়ে নিতে হয়, নিয়ে এনএমআর মেশিনে আবার ঢুকিয়ে দিয়ে এবার ইউজুয়ালি 600, 500 বা 600 মেগাহার্জ যদি এনএমআর তোমার যেটা ইলেকট্রোম্যাগনেটের যে ফ্রিকোয়েন্সি, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমরা আগের সেমে পড়েছিলাম যে এনএমআর এর ফ্রিকোয়েন্সি আছে, যে কি ফ্রিকোয়েন্সি তুমি পালস দিচ্ছ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কি ফ্রিকোয়েন্সি তুমি দিচ্ছ, সেটা 300 মেগাহার্জ হয়, 400 হয়, 500 হয়, 600 হয়। 300 বা 400-তে স্মল মলিকুল এনএমআর করা যায়, মানে আমরা যেগুলো কম্পাউন্ড এনএমআর করি সেগুলো 300 থেকে 400 কাফি, এনাফ। কিন্তু প্রোটিন মিনিমাম 500-র নিচে করা যায় না। যত তুমি জায়েন্ট মলিকুলে যাবে তত তোমাকে এনএমআর এর ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কারণ না হলে তুমি যে এত রকম প্রোটন বা এত রকম কার্বন যে মিশে আছে, বা হেটেরো অ্যাটম যে মিশে আছে ওই জায়েন্ট মলিকুল, তুমি রিজলভ করতে পারবে না। টু রিজলভ দেম
you have to increase the frequency of your NMR pulse. তো 300-400-তে স্মল মলিকুল করে, কিন্তু প্রোটিন মানে পলিমার বা বড় মলিকুল যদি করতে হয়, ধরো বিটা সাইক্লোডেক্সট্রিন এরকম কোনো পলিমার ইউজুয়ালি 400 বা 500 যায়। আর প্রোটিন মিনিমাম 500 নিচে প্রোটিন আসবে না। ইউজুয়ালি প্রোটিন করে 600 মেগাহার্টজে, না হলে তুমি সিগন্যাল পাবে না। মানে অবশ্যই সিগন্যাল পাবে, কিন্তু রিজলভ করতে পারবে না, সবকিছু ওভারল্যাপ করে যাবে। সাফিসিয়েন্টলি হাই পালস না দিলে এত কমপ্লেক্স এনভায়রনমেন্ট সেগুলো রিজলভ করা যাবে। যে 600 মেগাহার্টজ মেশিনে বসিয়ে মেশিনটাকে নাইট্রোজেন পার্চ করতে হয়, অক্সিজেন না ঢুকে, যখন অক্সিজেনের মধ্যে প্যারাম্যাগনেটিক প্রপার্টি আছে, অক্সিজেন ঢুকে গেলে গন্ডগোল। ঠিক আছে, ও এনএমআর সিগন্যাল দেওয়া শুরু করবে। নাইট্রোজেন ওটাকে পুরো কোল্ড অ্যাটমসফিয়ারে রেখে নাইট্রোজেন পার্চ করে সমস্ত অক্সিজেন ফ্রি করে, তারপরে যেরকম আমরা পড়েছি প্রথমে ম্যাগনেটিক ফিল্ডে বসিয়ে এনএমআরকে মানে নিউক্লিয়ারকে ভাইব্রেট করালে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে নিউক্লিয়ার ভাইব্রেট করলো। এইবারে রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর আছে, রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে তুমি টিউন করে করে দেখলে কোথায় তোমার আসছে, তোমার এনএমআর তুমি সিগন্যাল পাচ্ছ। যে তুমি এবার এনএমআর সিগন্যাল যেই পাচ্ছ, বা তুমি বিভিন্ন রকম এইচএনসি এক্সপেরিমেন্ট করবে, না সিএসিবি মানে তার মধ্যে সিএসিবি এনএইচ করবে, না তোমার সিওএনএইচ সিওসিবি করবে, এই সমস্ত, বা তুমি 2D করবে, না তুমি 3D তে হেটেরোনিউক্লিয়ার ডিকাপলিং এ যাবে, কোজিনোজি করবে 2D তে, যা খুশি তুমি তোমার আগে একটা প্ল্যান করে নেবে কি করবে, সে অনুযায়ী তুমি এক্সপেরিমেন্ট করতে থাকবে। করে এইবার আমি যেরকম ভাবে ইন্টারপ্রিটেশন বোঝালাম সেভাবে ইন্টারপ্রিট করতে হবে, একটা একটা করে ধরে ধরে একটা একটা করে করতে হবে। ঠিক আছে, ইউজুয়ালি একটা প্রোটিন, এবারে তার মধ্যে একটা প্রোটিন যদি খুব বড় হয়, পুরো প্রোটিনের একসঙ্গে এনএমআর করা যায় না, হিউম্যানলি ইম্পসিবল যে পুরো প্রোটিন এনএমআর করে একবারে ডেটা ইন্টারপ্রিট করা। তখন ডোমেন বাই ডোমেন করতে হয়। ধরো একটা হিউজ প্রোটিন আছে, তখন আমি তাকে কতগুলো ডোমেনে ভাঙলাম, সেই ডোমেন বাই ডোমেন এনএমআর করে তার স্ট্রাকচার সলভ করতে হয়। ঠিক আছে, পুরোটা একসঙ্গে করা হিউম্যানলি ইম্পসিবল। করে বা সব ডোমেন গুলোকে আমি ইন্টিগ্রেট করলাম, তাহলে তুমি প্রোটিনটা পাবে। সেটা অনেক সময় লাগে, অনেক দিন ধরে করতে হয়। একটা প্রোটিন বানানোই একটা বড় চাপের ব্যাপার, যে একটা প্রোটিন যে এনএমআর এর জন্য আমি তৈরি করবো সেটাই একটা হিউজ ব্যাপার, প্রপারলি ফোল্ডেড প্রোটিন করা। তারপরে সেটা পিউরিটি ঠিকঠাক থাকতে হবে, তাহলে আবার পিউরিফাই করে নিতে হবে, আইসোটোপ লেভেল করতে হবে, এইসব করতে অনেকদিন লাগে। তারপর কিভাবে এনএমআর প্রোগ্রামিং করলে কি কি এক্সপ্লেন করলে সেটা আমি ধরতে পারবো, সেটা একটা বড় ব্যাপার। এইগুলো অনেক সময় সাপেক্ষ লাগে, এগুলো এক্সপার্টাইজের ব্যাপার। তবে যারা করে তারা দীর্ঘদিন 1 বছর 2 বছর 3 বছর করতে করতে একটা আইডিয়া তাদের তৈরি হয়ে যায় কিভাবে কি করলে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, কারণ এটা আমাদের ড্রাগ ডিসকভারিতে প্রোটিন স্ট্রাকচার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, এইটা গেল এনএমআর দিয়ে করা। আরেকটা হচ্ছে এক্সআরডি দিয়ে করে। এক্সআরডি দিয়ে করার মধ্যে এত কিছু ঝামেলা, এত কিছু সায়েন্স, এত কিছু টেকনিক নেই। এক্সআরডি আমরা অলরেডি তোমরা আগের সেমিস্টারে পড়েছো অ্যানালিসিসে, এক্স রে ডিফ্র্যাকশন। আমি যদি কোনো ক্রিস্টালের মধ্য দিয়ে এক্স রে কে চালাই, ধরা যাক এরকম কোনো ক্রিস্টাল আছে, এর মধ্যে যদি আমি কোনো এক্স রে চালাই, তাহলে এক্স রে ডিফ্র্যাকশন হবে। মানে এক্স রে ধরো এরকম ভাবে, এক্স রে ধরো এরকম ভাবে পড়ছে, পড়ার পর এরকম ভাবে যাবে না, সে এত এরকম বা এরকম বা এরকম এরকম ভাবে যাবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? ক্রিস্টালের যে বন্ড অ্যারেঞ্জমেন্ট আছে। ক্রিস্টাল মানেই হচ্ছে ডেফিনিটিভ অর্ডার অ্যারেঞ্জমেন্ট অফ বন্ডস। তো যেরকম ভাবে বন্ড অ্যারেঞ্জমেন্ট থাকবে, আমরা ব্র্যাগস ইকুয়েশন পড়েছি। ব্র্যাগস ইকুয়েশনে কি ছিল? n ল্যামডা ইকুয়াল টু 2d sin থিটা। এটা হচ্ছে আমাদের ব্র্যাগস ইকুয়েশন বা ব্র্যাগস ল। ঠিক আছে, এই ল্যামডা যে ল্যামডা ফ্রিকোয়েন্সি তুমি ইউজ করছো, যে ল্যামডা ফ্রিকোয়েন্সি তুমি এক্স রে দিচ্ছ, n যে কোনো ইন্টিজার, 0 বাদ দিয়ে, 0 হলে তো পুরো 0 হয়ে যাবে, 1 2 3 যাই নাও, ব্যাপারটা একই থাকে। ডি হচ্ছে পাথ লেংথ, সাইন থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কি অ্যাঙ্গেল ওটা পড়ছে। এই থিটা যখন তোমার যখন ক্রিস্টালের বন্ড অ্যারেঞ্জমেন্টটা ভ্যারি করে, ধর এটা হচ্ছে বিভিন্ন বন্ড অ্যারেঞ্জমেন্ট, একটা বন্ড এরকম আছে, একটা বন্ড এরকম আছে, একটা বন্ড এরকম আছে, একটা বন্ড এরকম আছে। তারপরে এখানে যখন আমি এক্স রে ফেলছি, এরকম এক্স রে ফেলছি, ঠিক আছে, এরকম আমি এটা এইভাবে এক্স রে ফেললাম, এক্স রে তবে এরকম ডাইরেকশনে ফেলছি, কিন্তু তুমি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করে যাচ্ছে। এটা একরকম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে থিটা 1, এটা আরেকটু এরকম হয়ে গেল, এটা থিটা 2, এইটা আবার একটু এরকম হয়ে গেল, এটা থিটা 3। প্রত্যেকটা যেহেতু বন্ডের অ্যালাইনমেন্ট আলাদা আলাদা, তাই থিটা 1 থিটা 2 থিটা 3 এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ভ্যারি করবে। সেই অনুযায়ী এটা আলাদা আলাদা অ্যাঙ্গেলে এটা ডিফ্র্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে আমি এই ব্র্যাগস ইকুয়েশন থেকে আমি যখন পাবো,
তখন থিটা অনুযায়ী যেটা ভ্যারি করছে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এটা ব্র্যাগ সিকুয়েশনের মাহাত্ম হচ্ছে এটাকে বোঝানো যে থিটা যদি ভ্যারি করে বাবা, তাহলে তোমার ডিফ্র্যাকশনটা ভ্যারি করবে। এবার থিটা ভ্যারি করবে কখন? যখন একটা ক্রিস্টালের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ বন্ডস আছে, তাদের অ্যালাইনমেন্ট আলাদা আলাদা আছে। এবার একটা প্রোটিন ক্রিস্টাল তুমি ভাবো, একটা প্রোটিনকে ক্রিস্টাল ফেলা যায়, প্রোটিনকে যেরকম আমরা কম্পাউন্ডে ক্রিস্টাল ফেলি, প্রোটিনকে বাফার থেকে, বাফারের সলিউশন অফ প্রোটিন থেকে আস্তে আস্তে প্রোটিনকে ক্রিস্টাল ফেলা যায়, বাফারটা ইভাপোরেট করে 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 ক্রিস্টাল ফেলা যায়। একটা প্রোটিনের ক্রিস্টালের মধ্যে প্রোটিনের যে হাজার রকম বন্ড, সেগুলো হাজার রকম অ্যালাইনমেন্টে থাকবে। প্রোটিনের অনেক 100টা অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 500 রকম বন্ড আছে, সেগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস আছে, অ্যালাইনমেন্টস আছে। তাহলে তাদের মধ্যে যখন আমি এক্স রে কে টার্গেট করাবো, ডিফারেন্ট বন্ডস অনুযায়ী ডিফারেন্ট ডিফ্র্যাকশনস হবে। সেইটা এক্সআরডি মেশিন আছে যার ডিটেক্টরে এই সমস্ত অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন গুলো, ধরো অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশনকে আমি সে কি বলবো, ধরো আমি ফাই দিয়ে ডিনোট করছি অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, তাহলে ফাই গুলোকে ওই ডিটেক্টরে রেকর্ড করা হয় যে কত রকম ফাই আসছে, আমার যত রকম ফাই তার মাঝে কত রকম বন্ড থেকে আসছে। এইবারে ওই ফাইগুলোকে রেকর্ড করার পরে ওই ফাইগুলোকে স্ট্যান্ডার্ড ডেটার সাথে ম্যাচ করানো হয়। সেখানেও স্ট্যান্ডার্ড ডেটা থাকে, মানে কোনো স্ট্যান্ডার্ড প্রোটিন যার বন্ড অ্যাঙ্গেল অলরেডি আগে সলভ, সেইটার যে ফাই সেইগুলো আগে সলভ করা আছে। তাহলে সেই আমি জানি যে এত ফাই হলে বন্ড অ্যাঙ্গেল এত হবে, এত ফাই হলে তার বন্ড অ্যাঙ্গেল এত হবে, এত ফাই হলে তার বন্ড অ্যাঙ্গেল এত হবে। তাহলে আমি এখানে যে ফাইগুলো পাচ্ছি রেকর্ডারে বা ডিটেক্টরে, সেইগুলো ওই স্ট্যান্ডার্ড ডেটার সাথে ম্যাচ করানো হয়। করিয়ে আগে র ডেটাকে রিফাইন করা হয় যে কোনগুলো আমার অ্যাকচুয়াল বন্ড দিচ্ছে, কোনগুলো আমার জাঙ্ক সিগন্যাল আসছে। অনেক সময় জাঙ্ক সিগন্যাল আসে, জাঙ্ক সিগন্যালকে বাদ দেওয়া হয়। এবারে যেগুলো অ্যাকচুয়াল বন্ড দিচ্ছে সেইগুলোকে এবারে ওই স্ট্যান্ডার্ড সঙ্গে ম্যাচ করে করে বন্ডগুলোকে আগে এক্সট্রাপোলেট করা হয় যে কি টাইপের বন্ড হতে পারে। এইবারে বন্ডকে এক্সট্রাপোলেট করার পরে আগে র এক্সট্রাপোলেশন করলে কত রকম বন্ড হতে পারে। এইবারে সেই বন্ডগুলোকে নিয়ে তুমি এবারে যে বন্ডগুলো ক্লোজ, যাদের মধ্যে কোনো সিমিলারিটি রয়েছে, সেইগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। যে বন্ডগুলোর মধ্যে দেখা যায় কোনো একটু ভ্যারিয়েশন, ধরো 70% সিমিলার ডেটা, 30% ভ্যারি, তার মানে কি তারা ক্লোজ আছে, দে আর পার্ট অফ এ স্মল মাইক্রো এনভায়রনমেন্ট। তার জন্য তাদের থিটা ভ্যারিয়েশন কম, ভ্যারিয়েশন আছে কিন্তু পুরো ভ্যারিয়েশন নেই, তখন তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, বিকজ দে আর উইদিন এ স্মল মাইক্রো ডোমেন। এইভাবে ইন্টিগ্রেট করতে 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 আলটিমেটলি তুমি মেজর কি কি বন্ডস আছে সেগুলোকে তুমি সলভ করতে পারো। এইবারে তোমার সফটওয়্যার আছে যেখানে তুমি মেজর বন্ড গুলোকে ফেলে দেবে, যে এই আবার মেজর বন্ডস আছে, এবার সফটওয়্যার এই বন্ডস গুলোকে ইন্টিগ্রেট করবে। ঠিক আছে, আলটিমেটলি ওই সফটওয়্যার এই মেজর বন্ডস গুলোকে, এমবি মানে মেজর বন্ডস, সফটওয়্যার এই মেজর বন্ডস গুলোকে ইন্টিগ্রেট করবে করে তোমার পুরো প্রোটিনের স্ট্রাকচারটা দিয়ে দেবে, যে তোমার এই মেজর বন্ডস মানে তোমার অ্যাকচুয়াল প্রোটিনের স্ট্রাকচারটা এরকম হবে, এরকম লুপ থাকবে, এরকম আলফা হেলিক্স থাকবে, এরকম বিটা শীট থাকবে। ঠিক আছে, তো এইভাবে এক্সআরডি দিয়ে প্রথমে র সিগন্যাল বার নেওয়া হয়, ব্র্যাগস ল অনুযায়ী থিটা ভ্যারি করলে ওটা ডিফ্র্যাকশন ভ্যারি করে, দিয়ে র সিগন্যাল নেওয়া হয়, সেখানে জাঙ্কগুলোকে বাদ দেওয়া হয়, পরে অ্যাকচুয়াল বন্ড সিগন্যালস গুলো নেওয়া হয়, নিয়ে বন্ডগুলোকে স্ট্যান্ডার্ড ডেটার সাথে, স্ট্যান্ডার্ড ডেটাবেসের ডেটার সাথে ম্যাচ করিয়ে বন্ডগুলোকে লোকেট করা হয়। করে যদি কোনো ক্লাস্টার ফরমেশন করা যায় বন্ডের মধ্যে, কোনো ক্লাস্টার, বলে ক্লাস্টার ফরমেশন, মানে যে ক্লোজ রিলেটেড বন্ড তাদের মধ্যে ক্লাস্টার ফরমেশন করা যায়, ক্লাস্টার ফরমেশন করা হয় যাতে তার বোঝা যায় যে তারা কোনো মাইক্রো একই ডোমেন বা মাইক্রো ডোমেন থেকে আসছে। করার পরে সেইগুলোকে মেজর বন্ডস রিজলভ করা হয়, একদম মেজর বন্ডস কি কি আছে এবার সেটাকে সফটওয়্যারে ফেলা হয়, ফেললে প্রোটিনের তোমার স্ট্রাকচারটা পাওয়া যায়। ওই সফটওয়্যার মধ্যে প্রোটিন স্ট্রাকচারটা এইরকম। এর একটা ছোট নোট আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট আমার এই লেকচারটা মনে রাখবে যে নোটের মধ্যে যে জায়গাগুলো দরকার গুলো হাইলাইট করে দেবে, যে এই জায়গাগুলো আমার দরকার। কারণ নোটের মধ্যে কিছু কিছু জায়গা হতে পারে কিছু রিসার্চ পারপাস বা এগুলোতে আছে, তোমার দরকার তুমি মেন যে জায়গাটা তোমার দরকার সেগুলোকে হাইলাইট করবে। ঠিক আছে, তো এইভাবে তুমি এক্সআরডি থেকে স্ট্রাকচারটা সলভ করতে পারো। এখানে এত রকম টেকনিক এনএমআর মতন নেই, এনএমআর মতন হাজার রকম টেকনিক, তার ডিকোডিং, তার ডিকাপলিং, তার অমুক 2D ইন্টারাকশন 3D ইন্টারাকশন, এত কিছু এখানে নেই, কিন্তু এইভাবে পুরো প্রোটিনের স্ট্রাকচারই সলভ করা যায়। তো দিজ আর দ্য মেথডস যে এক্সআরডি এনএমআর দিয়ে তুমি প্রোটিনের স্ট্রাকচার ডিকোড করতে পারো।
আর সেকেন্ডারি স্ট্রাকচার কি করে ডিকোড করা হয়, এটার প্রোটিনের কি স্ট্রাকচার ডিকোড করলাম, প্রোটিনের স্ট্রাকচার আমি ডিকোড করলাম হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার, অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। কিন্তু শুধু যদি সেকেন্ডারি স্ট্রাকচার ডিকোড করি, মানে কতটা আলফা হেলিক্স আছে, কোথায় বিটা শীট আছে, এটা যদি ডিকোড করি, এটা মনে রাখবে কি দিয়ে করা হয়, সিডি স্পেকট্রা। সিডি স্পেকট্রা মানে কি, সার্কুলার ডাইকরিজম। এটা আমি এখন ঢুকছি না, যদি সিলেবাসে নেই, ঠিক আছে। এটা তুমি যেটা এনএমআর আর এক্সআরই শিখলে সেটা সিডির ওপর দিয়ে যায়, মানে এটা একদম আলটিমেট লেভেল অফ ডিকোডিং প্রোটিন স্ট্রাকচার, এটা পুরোটাই পেয়ে যাবে। সিডিতে পুরোটা পাওয়া যায় না, সিডি হচ্ছে আগের ফর্ম যেখানে আলফা হেলিক্স আর বিটা শীট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়। অর্থাৎ একটা প্রোটিনের মধ্যে কত পার্সেন্ট আলফা হেলিক্স আছে, কত পার্সেন্ট বিটা শীট আছে, ঠিক আছে, এইগুলো সিডি স্পেকট্রাতে ধরা যায়, সার্কুলার ডাইকরিজম। এইটা শুধু মনে রেখে দেবে, কারণ ছোট প্রশ্ন আসে যে ফর ডিকোডিং সেকেন্ডারি স্ট্রাকচার ইনফরমেশন হোয়াট আর দ্য ফলোইং স্পেকট্রামস আর ইউজড, এনএমআর না আইআর না এক্সআরডি না সিডি। এনএমআর দিয়ে একদম টোটাল ইনফরমেশন, শুধু সেকেন্ডারি স্ট্রাকচারের জন্য কি এনএমআর করেন, সুতরাং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার উইল বি সিডি, সার্কুলার ডাইকরিজম। ঠিক আছে, তো এই গেল। তো আমাদের মোটামুটি সিলেবাসে যা আছে আমি সবই কভার করে দিলাম। অন্যান্য বা প্রোটিনের স্ট্রাকচার এই এনএমআর বা এটা দিয়ে এত পড়াবার টাইম থাকে না, আমি আগেই কাল কি বলেছিলাম, আমি একটা ছোট করে নোট দিয়ে করে দিতাম। এবারে যে দুটো ক্লাস ছিল আমার, এটা আমি বলে দিলাম। তো এই আমার মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেল, যা আছে তোমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট সপ্তাহে যে সোমবার পরীক্ষা হবে, তাতে এই সপ্তাহে যা পড়িয়েছি, অর্থাৎ তোমার প্রোড্রাগের কিছু কেমিক্যাল অ্যাসপেক্টস হোক বা ট্রেডিং অফ প্রোটিনস হোক বা এনএমআর দিয়ে প্রোটিন স্ট্রাকচার ডিকোডিং, এই যে কোশ্চেন বা এক্সআরডি দিয়ে, এগুলো কিন্তু থাকবে। এটা আজকে বুধবার, এই আজকে বৃহস্পতিবার, 2-3 দিন পরও আমার লেকচার্স গুলো দেখো, নোটগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ভিডিওসও গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এবারে ইউটিউবে ভাবছি দিয়ে দেবো, যেখান থেকেই হোক দেখো, দেখে প্রস্তুতি নাও। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে এনি টাইম হোয়াটসঅ্যাপ আছে, আমাকে মেসেজ করবে বা যাই করবে, আমি বলে দেবো, বা আমাকে বলবে কোনো যদি টক টাইম দরকার হয় ফোন করে কথা বলা, সেটাও কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ভালো করে বুঝবে কিন্তু, বারবার বলছি, এবং তাতে আমার হেল্প লাগবে বলেই আমার ধারণা। যদি আমার হেল্প এসকেপ করতে চাও করতেই পারো, তুমি বুঝে যেতে পারো, কিন্তু বোঝা যেন অসম্পূর্ণ না থাকে। ঠিক আছে, তাহলে মিটিং কনক্লুড করছি। সিলেবাস নেক্সট উইকে দেখি, যদি ক্লাস আর না নিতে হয় না নেবো, আর যদি তোমরা বলো কিছু কিছু রিভিউ করা, সেটা নিতে হবে, নিতে পারে। ঠিক আছে, এন্ড মিটিং করে দিচ্ছি। ঠিক আছে।